গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। আমরা শুরু করছি আমাদের আজকের সেশন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, গতদিন আমরা জানিয়েছিলাম যে আমরা আজকে কথা বলবো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি নিয়ে। হ্যাঁ, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি এই খুবই কমন একটি অসুখ। প্রায় 2.5 থেকে 3.5% মানুষ আমাদের দেশে যারা এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভুগতে থাকে, এবং 2.5 থেকে 3.5% তুমি যদি চিন্তা করো যে 16 কোটি মানুষের 2.5 থেকে 3.5%, এটা কিন্তু আসলে সংখ্যায় অনেক। তো আজকে আমরা সেই বিষয়টি নিয়েই কথা বলবো এবং দেখা যাক আমরা কতটুকু আলোচনা করি। আচ্ছা, প্রথমে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, একে আমরা সংক্ষেপে কিন্তু ওসিডি বলি। ওসিডি একটা রিকগনাইজড একটা টার্ম। ওসিডি বললেও এটি যেমন অনেক ডিজিজেরই থাকে সংক্ষিপ্ত একটা নাম, ওসিডি বললেই আমরা আমাদের সাইকিয়াট্রিতে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বুঝি। তো আমি আসলে বুঝতে পারছি না যে লাইভে আসছে কিনা এটা। রিয়াদ, আপনি যদি থেকে থাকেন আপনি কি একটু জানাবেন যে লাইভে শোনা যাচ্ছে কিনা। আমি আসলে লাইভে এটি খুঁজে পাচ্ছি না আসলে, আদৌ লাইভে এটি দেখা যাচ্ছে কিনা। রিয়াদ, আপনি কি দেখতে পাচ্ছেন ভিডিও? হ্যালো হ্যালো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, আমরা যে কথাটি বলছিলাম যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সংক্ষেপে এটাকে আমরা বলি ওসিডি। হ্যাঁ, তো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কোনো পেশেন্টের যদি আমরা ডায়াগনোসিস করতে চাই, তাহলে আমাদেরকে তিনটা জিনিস থাকতে হবে পেশেন্টের মধ্যে। তিনটা না, সরি, দুইটা জিনিস থাকতে হবে। দুইটা, যে কোনো একটা অথবা দুইটা। কি কি সেই দুইটা জিনিস? প্রথম জিনিসটা যেটা, সেটা হচ্ছে একটা অবসেশন থাকতে হবে, এবং দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে একটা কম্পালশন থাকতে হবে। হ্যাঁ, এই দুইটার যে কোনো একটা যদি থাকে অথবা দুইটাই যদি থাকে, তাহলে আমরা ডায়াগনোসিস করতে পারবো যে দিস ইজ এ কেস অফ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এখন আমরা প্রথম দিনে হয়তো বা ফেনোমেনোলজিতে বলেছিলাম যে অবসেশন এবং কম্পালশনটা কি। কম্পালশনটা মনে হয় বলা হয়নি, অবসেশন আমরা বলেছিলাম। অবসেশন হচ্ছে একটা রিপিটেড আনপ্লিজেন্ট থট, রিপিটেড আনপ্লিজেন্ট থট হুইচ ইজ ইন্ট্রুসিভ ইন নেচার। শুধু থট না, আসলে রিপিটেড আনপ্লেজেন্ট থট হইতে পারে, অথবা কোনো একটা ইমেজ হইতে পারে, অথবা
আর্জ হতে পারে, যে কোনোটাই, রিপিটেড আনপ্লেজেন্ট ইমেজ, থট অর আর্জ, এটাকে আমরা বলছি অবসেশন। এমন কোনো চিন্তা বা চোখের সামনে এমন কোনো ইমাজিনেশন বা কল্পনা বা এমন কোনো কিছু করার ইচ্ছা হঠাৎ করে মনের ভিতর জাগতে পারে, যেটা আসলে আমি করতে চাই না, আমার করতে বিরক্ত লাগে, বাট আমি নিজেকে সেখান থেকে কোনোভাবেই আটকাতে পারি না। আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারি না যে আমি এটা করব না। আমি বুঝি আসলে এই কাজটা করার বা এই চিন্তাটা করার বা এই যে আমার চোখের সামনে যে ছবিটা ভাসছে, এইটা আসলে অমূলক। এইটার আসলে কোনো যুক্তি নেই। এটা আসলে সত্যি না। কিন্তু তারপরেও আমি আমার মন থেকে এই জিনিসগুলোকে মুছে ফেলতে পারবো না। এটা হচ্ছে গিয়ে অবসেশন। আর কম্পালশনটা কি? কম্পালশনটা হচ্ছে দ্য অ্যাক্ট হুইচ ইজ ডান ইন রিঅ্যাকশন টু দ্য অবসেশন। অর্থাৎ আমার মনের মধ্যে যে অমূলক একটা অপ্রীতিকর একটা চিন্তা মনের ভিতরে কাজ করে, এই চিন্তার তাড়নায় বা এই ইমেজের তাড়নায় বা এই ইচ্ছার তাড়নায় আমাকে যে কাজটা করতে হয়, না করলে আমি থাকতে পারি না, সেটা হচ্ছে গিয়ে কম্পালশন। যেমন খুব সহজ এবং খুব কমন একটা উদাহরণ আমরা সব জায়গায় দেই যে বারবার সাবান দিয়ে হাত ধুতে হয়। যদিও আজকে এই করোনার যুগে এইটা খুব স্বাভাবিক, কারণ এর পেছনে যুক্তি আছে যে আমরা ২০ সেকেন্ড ধরে হাত ধুবো, ঘন ঘন হাত ধুবো, তাহলে করোনা থেকে বাঁচা যাবে। কিন্তু ধরো করোনা নেই বা কোনো সমস্যা নেই, এমনিতেই আমার কাছে মনে হয় যে আমার হাতে বোধহয় ময়লা লেগে আছে। হ্যাঁ, যে আমি আমি কোনো কিছুই টাচ করিনি, হয়তো বা দূর দিয়ে আমি যাচ্ছি, অনেক দূরে একটা ময়লার স্তূপ রাখা আছে, আমার কাছে মনে হচ্ছে যে সেই ময়লাটা বোধহয় আমার হাতে লেগে গেল। আমি জানি যে এত দূর থেকে ময়লা আমার হাতে লাগা কখনোই সম্ভব না, কিন্তু তারপরেও আমি নিজের মন থেকে এই চিন্তা কখনোই তাড়াতে পারছি না। এটা হচ্ছে গিয়ে আমার অবসেশন। এখন বারবার যেহেতু আমার মনের ভিতরে এই চিন্তা ঢুকছে যে আমার হাতে ময়লা লেগে আছে, সুতরাং আমার যে কাজটি করতে হয়, আমার একটু পর পর গিয়ে হাত ধুতে হয়। কারণ হাতে ময়লা লেগে আছে, হাত না ধোয়া পর্যন্ত আমার মাথা থেকে এই চিন্তা সরছে না বা আমি শান্তি পাচ্ছি না, অস্থির লাগছে। তাই আমি বারবার গিয়ে হাত ধুচ্ছি। হাত ধোয়ার পরে আমার মনে হচ্ছে হাত ধোয়া বোধহয় ঠিক হলো না, তখন আমি আরেকবার হাত ধুচ্ছি। এই যে বারবার করে আমি হাত ধুচ্ছি আমার এই চিন্তার কারণে, এই অবসেশনের কারণে, এই কাজটাকেই বলা হচ্ছে কম্পালশন। তাহলে একটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের পেশেন্টের অবসেশন থাকতে হবে, অথবা একটা কম্পালশন থাকতে হবে, অথবা দুটোই থাকতে হবে। তাহলে আমরা এটাকে বলবো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি। আচ্ছা, যে কথাটি একটু আগে বললাম যে অবসেশনটা রিকারেন্ট আনপ্লেজেন্ট ইন্ট্রুসিভ থট অর ইমেজ অর আর্জ। আর এটা কি হয়, অবসেশনটা সবসময়, এখানে আরেকটা বিষয়, যে ট্রাইস টু নিউট্রালাইজ দ্যাট থট, ইমেজ অর আর্ট বাই অ্যান অল্টারনেটিভ ওয়ান। কথাটার মানে হচ্ছে যে এই যে আমার মাথায় সবসময় চিন্তা ঢুকছে, যে কথাটি বললাম একটু আগে, যে আমার মাথায় সবসময় চিন্তা ঢুকছে যে আমার হাতে বোধহয় ময়লা লেগে আছে। আমি জানি এই চিন্তাটা অমূলক, আমি জানি আমার হাতে ময়লা লাগার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তারপরেও আমি আমার মাথা থেকে এই চিন্তাটাকে সরাইতে পারছি না। তখন আমি কি করি? তখন আমার মাথায় যেন ময়লার চিন্তা না আসে, এইজন্য আমি বারবার অন্য কোনো কিছু নিয়ে ভাবতে শুরু করি। যেন আমার মাথায় ময়লার চিন্তাটা না আসে। আমার মাথায় যেন ময়লার চিন্তা না ঢোকে, এইজন্য আমি মনে, মনে কল্পনা করি যে আমি একটা ফুলের বাগানের মধ্যে বসে আছি। একটা ইমেজ আমার নিজের মধ্যে আমি তৈরি করে নিই। তো এই যে একটা অল্টারনেটিভ কোনো একটা কিছু আমি আবার ভাবা শুরু করি, এইটাকে বলা হচ্ছে নিউট্রালাইজিং বিহেভিয়ার, বা এটা একটা অল্টারনেটিভ বিহেভিয়ার। এটা সবসময় অবসেশনের সাথে থাকে। কম্পালশনের কথাটি যেটা বললাম, যে বিহেভিয়ার হইতে পারে, একটা মেন্টাল অ্যাক্টও হইতে পারে। হ্যাঁ, কম্পালশন যেটুকু বলছি যে আমরা যে বারবার সাবান দিয়ে হাত ধোবে, এটা হচ্ছে কম্পালশন। একটা মেন্টাল অ্যাক্টও হইতে পারে যে আমি মনে মনে অনেক, আমরা আসবো একটু পরে, যে আমার মনের ভিতরে অনেক বাজে চিন্তা আসছে, এই কারণে এই আমি বারবার হচ্ছে গিয়ে তওবা করছি। তো এটা একটা মেন্টাল অ্যাক্ট। এই কাজটাও হতে পারে। এটা ইন রেসপন্স টু অবসেশন হবে এবং এইম টু রিডিউস দ্য ডিস্ট্রেস অর অ্যাংজাইটি। যে কথাটি বললাম, যে যেহেতু অবসেশনের কারণে আমার মনে হচ্ছে আমার হাতে ময়লা লেগে আছে, এই কারণে আমি খুব ডিস্ট্রেস ফিল করি, আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, আমি খুব অশান্তিতে থাকি। এই অশান্তি থেকে এবং এই দুশ্চিন্তা থেকে, এই ডিস্ট্রেস থেকে আমি মুক্তির জন্য আমি গিয়ে বারবার হাত ধুই। এটা হচ্ছে কি আমার কম্পালশন। আচ্ছা, ইউজুয়ালি এই যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের যে পেশেন্ট,
তাদের এই যে অবসেশন এবং কম্পালশন এগুলো খুব টাইম কনজিউমিং হয়। কিরকম টাইম কনজিউমিং? যেমন ধরো যে আমরা নরমালি একজন মানুষ হয়তো বা গোসলে ঢুকি, আমি গোসল করতে গেলে হয়তো বা আমার ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট বা আধা ঘন্টা লাগতে পারে। বা আরো বেশি লাগলো, ধরো যে ৪০ মিনিট লাগলো। কিন্তু যারা এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এ ভুগবে, তারা তাদের এই অবসেশন এবং কম্পালসিভ অ্যাক্ট নিয়ে সাধারণত সারাদিনে ১ ঘন্টার বেশি সময় নষ্ট করবে। অর্থাৎ গোসল করতে গেলে দেখা যাবে ২-৩ ঘন্টা ধরে গোসল করছে। কিংবা যে বারবার সাবান দিয়ে হাত ধুচ্ছে, তার এই বারবার সাবান দিয়ে হাত ধোয়ার ঘটনাকে যদি তুমি যোগ করে দেখো, তাহলে দেখবা যে এটা মোর দ্যান ২৪ ঘন্টার ভিতরে হয়ে যাবে। 1 আওয়ারটাকে একটু স্পেসিফাই করা হয়েছে, কিন্তু আসল ঘটনাটা হলো যে খুবই টাইম কনজিউমিং হবে। তার এই কাজের কারণে, এই যে কম্পালসিভ অ্যাক্ট এর কারণে দেখা যাবে অন্য কাজকর্মে তার সময় থাকবে না। অন্য কাজকর্ম সে ঠিকমতো করতে পারবে না। সে পড়তে বসলে তাকে বারবার গিয়ে সাবান দিয়ে হাত ধুতে হচ্ছে, সে আর পড়তে পারছে না। কিংবা সে গোসলে গেলে হয়তোবা একদম দুপুর ১ টায় গোসলে গেল, দুপুরে বিকালে ৫ টায় সে গোসল থেকে বের হলো। তাহলে দুপুরের তার যে খাওয়া, তার ঘুম, তার নামাজ, এগুলো কোনো কিছুই আর সে করতে পারল না। এই জিনিসগুলো খুব টাইম কনজিউমিং হবে, সেটি এখানে বলা হয়েছে। আচ্ছা, অবসেসিভ কম্পালসিভ পেশেন্টদের কখনো কখনো ইনসাইট ভালো থাকতে পারে। ইনসাইটের কথাটি আমরা যেটি বলেছিলাম যে শুরুর দিনে, যে ইনসাইটটা হচ্ছে যে নিজের সম্পর্কে নিজের ধারণা। কোনো অবসেসিভ কম্পালসিভ পেশেন্ট আসে, তারা বলতে পারে যে না, আমি আসলে যেভাবে আছি আমার আসলে সমস্যা, আমি আসলে বুঝতে পারছি যে আমি এই যে বারবার যে চিন্তাগুলো করছি, এই যে বারবার যে কাজগুলো করছি, এগুলো আসলে ঠিক হচ্ছে না। আবার কেউ আসবে, তারা আসলে বুঝবেই না যে না, আমি আমি আসলে মনে হচ্ছে আমার যে আসলে একটু সমস্যা, আমি বারবার হাত ধুচ্ছি, কিন্তু এটাকে আবার আমার মাঝে মাঝে খুব বেশি সমস্যাও মনে হয় না। এটা হলো পোর ইনসাইট। আর যদি একেবারে ইনসাইট না থাকে, তাহলে এটা যে তার সমস্যা, সে নিজে কখনোই এটা স্বীকার করবে না বা বুঝবে না। কিন্তু তার আত্মীয়স্বজন বা ফ্যামিলি মেম্বার যারা, তারা এটা নোটিস করবে যে হি অর শি হ্যাজ বিন সাফারিং ফ্রম এ প্রবলেম, যে তার কোনো একটা সমস্যার কারণে সে দেখা যায় যে খুব বেশি হাত ধুচ্ছে, খুব বেশি গোসল করছে। যে কাজ বারবার করার কথা না, সেটাই বারবার করছে, এবং এটার কারণে তার অন্য কোনো কাজ হচ্ছে না। তার ফ্যামিলি মেম্বার এটা নোটিস করবে, বাট পেশেন্ট অনেক সময় এটা নিজে থেকে নোটিস করতে নাও পারে। আচ্ছা, এখানে দেখো কতগুলো জিনিস আছে, অবসেশনস অ্যান্ড কম্পালশনস। হ্যাঁ, অবসেশনের অনেকগুলো টাইপ আছে। বেশ কিছু ধরনের অবসেশন হয়। একটা কথা মনে রাখবা, আমরা গতদিনে যেটা পড়েছিলাম অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই অ্যাংজাইটি ডিসঅর্ডারেও কিন্তু পেশেন্টের এক ধরনের অ্যাংজাইটি হয়। হ্যাঁ, একই চিন্তা বারবার মাথায় আসে অনেক সময় বলে, কিন্তু এই একই চিন্তাটা যেটা অ্যাংজাইটি ডিসঅর্ডারে হয়, সেটি আসলে সাধারণত হয় যে ডে টু ডে যে অ্যাক্টিভিটিস গুলো থাকে পেশেন্টের, যে তার অফিসে যেতে হবে, তখন অফিসে যাওয়া নিয়ে দুশ্চিন্তা, যখন অফিসে গেল তখন অফিসে কিভাবে কাজগুলো সে শেষ করবে সেটা নিয়ে তার দুশ্চিন্তা, যখন বাসায় আসছে তখন হচ্ছে গিয়ে বাসায় কিভাবে ফিরবে সেটা নিয়ে তার দুশ্চিন্তা। অর্থাৎ তার ডে টু ডে লাইফ যে অ্যাক্টিভিটিস গুলো আছে, এগুলো নিয়ে তার দুশ্চিন্তা হবে। বাট অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের যে দুশ্চিন্তা, যে অ্যাংজাইটি, এটা কিন্তু একেবারে মানে ফিক্সড উইথ দ্য অবসেশন। অবসেশনের যে থিম গুলো থাকে, কয়েকটা থিম থাকে, এই অবসেশনাল থিমের মধ্যে তার কিন্তু চিন্তাধারা ফিক্স। তার কিন্তু সবকিছু নিয়ে চিন্তা হয় না। তার যে বিষয়টা নিয়ে অবসেশন, শুধুমাত্র সেটার ভিতরেই তার এই অ্যাংজাইটিটা ফিক্সড থাকে। যেমন অবসেশনের কতগুলো থিম আছে। যেমন প্রথমটা, যেমন দেখো যে ফিয়ার অফ কন্টামিনেশন। হ্যাঁ, আমরা বলি যে ফিয়ার অফ ডার্ট অ্যান্ড কন্টামিনেশন, অর্থাৎ এই যে কথাটি আমি বললাম যে আমার হাতে বোধহয় ময়লা লেগে যাচ্ছে, তখন সে কি করবে? তখন সে হয়তো এটা ক্লিনিং করবে আর ওয়াশিং রাইচুয়ালস হবে। ক্লিনিং তো বুঝলাম যে বারবার হাত ধুচ্ছে। ওয়াশিং রাইচুয়ালটা কি? যে তার কাছে মনে হবে যে আমাকে হাত ধুতে হবে এবং ৩ বারই হাত ধুতে হবে। ৩ বারের কম ধুলে হবে না। অনেকে আসবে যে না, হাত ধোয়ার সময় আরো যদি বেশি সমস্যা থাকে, সে বলবে যে আমাকে ৯ বার হাত ধুতে হবে। সে ৮ বার হাত ধুলেও হবে না, ১১ বার হাত ধুলেও হবে না। তাকে গুনে ৯ বারই হাত ধুতে হবে। এই ওয়াশিং রাইচুয়ালসও তার হতে পারে। তারপরে প্যাথোলজিক্যাল ডাউট, এটা আমরা বলি যে সবকিছুর মধ্যে তার একটা সন্দেহ থাকে। এই যে সে হাতটা ধুতে গেল, হাত ধোয়ার পরে তার মনে হলো যে না, আমার হাত ধোয়া বোধহয় হয় নাই, হাতের এই অংশটায় বুঝি পানি লাগে নাই, তখন সে আবার গিয়ে হাত ধুচ্ছে। হ্যাঁ, একই কিন্তু কাজ, বাট তার কিন্তু থিম আলাদা। এক জায়গায় সে চিন্তা করছে যে আমার হাত ধুতে হবে এবং হাতটা আমাকে
বারবার ধুতে হবে এবং 9 বারই ধুতে হবে বা 11 বারই ধুতে হবে, এই জন্য আমি বারবার ধুচ্ছি। আবার আরেকজন এসে বলতে পারে যে হাত ধোয়ার পরে বা গোসলের পরে বা অনেক সময় হয় যে অজু করার পরে আমার কাছে মনে হলো যে না, আমার অজুটা বোধহয় কমপ্লিট হলো না বা অজুর মধ্যে বোধহয় আমার কোথাও ভুল হয়ে গেছে বা আমি অজু করেছি মুখে বোধহয় এই জায়গাটায় পানি লাগে নাই, তখন সে আবার অজু করছে। এটাকে বলছে প্যাথোলজিক্যাল ডাউট। এরপরে যেটি থাকে সেটি হচ্ছে সেক্সুয়াল অর ভায়োলেন্ট ইনক্লুসিভ থট। যেটা কি হয় যে অনেক সময় সেক্সুয়াল অবজেক্ট নিয়ে বা সেক্সুয়াল থট মাথার ভিতরে চলে আসতে থাকে, নিজে চায় না এই চিন্তা করতে তারপরেও মাথায় চলে আসে। অনেক সময় ভায়োলেন্ট ইনক্লুসিভ থট হয়, মনে হয় যে কাউকে মেরে দিই, মনে হয় যে কাউকে গিয়ে একটা চাকু ঢুকিয়ে দিই পেটের ভিতরে। হ্যাঁ, তারপরে মনে হতে পারে যে কোনো একটা জিনিস ঘরের ভিতরে রাখা আছে, মনে হয় যে নিয়ে যে ভেঙে ফেলি, এরকম চিন্তা মাথার ভিতরে চলে আসতে পারে। তাহলে তারা কি করতে পারে, তারা যেটি করে যে রিপিটেড আনডুইং থট, এই থটটা যেন না আসে সেই চেষ্টা সে বারবার করতে থাকে। হ্যাঁ, বা অন্য কোনো চিন্তা করতে থাকে, যেটা একটু আগে বললাম। এরপরে ফিয়ার অফ কজিং হার্ম, এই একই জিনিস তারা হলো গিয়ে বারবার চেক করবে যে বাড়িতে মনে হয় চোর উঠবে, দরজাটা মনে হয় খোলা আছে, তাহলে বাসায় চোর উঠতে পারে, আমার ক্ষতি হতে পারে, বারবার গিয়ে দরজা চেক করে আসবে। এটা প্যাথোলজিক্যাল ডাউটেও হতে পারে যে দরজা লাগানোর পরে মনে হলো যে আমি বোধহয় দরজাটা লাগাইনি, আমি বারবার গিয়ে আবার দরজার সিটকানিটা চেক করে আসছি। তারপরে আমি রুমে, হোস্টেল থেকে আমি রুমে যাব, ক্লাসে যাব, আমার কাছে মনে হচ্ছে আমি রুমের বোধহয় তালাটা লাগাইনি, মাঝপথে গিয়ে আবার ফিরে আসে, এসে আবার তালাটা চেক করে, চেক করে আবার যাচ্ছে, আবার একটু পরে মনে হলো না চেক করা বোধহয় ঠিক হলো না, আবার গিয়ে চেক করে আসে, বারবার এসে তালাটা চেক করতে থাকে। এটা হতে পারে। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে নিড ফর সিমেট্রি অর এক্সাক্টনেস, এটাকে আমরা বলি আরেকটা ভাষায় বলি যে অর্ডারলিনেস। যে কোনো একটা জিনিস বা কোনো একটা আহ, বিষয়কে আমার একইভাবে চিন্তা করতে হবে বা কোনো একটা জিনিস আমাকে ঠিক এক্সাক্ট এইভাবেই গুছিয়ে রাখতে হবে। যেমন আমি সবসময় টেবিল গোছায়, আমার নিচে অ্যানাটমি বইটা থাকতে হবে, তার উপরে ফিজিওলজি বই থাকতে হবে, তার উপরে বায়োকেমিস্ট্রি বই থাকতে হবে, তার উপরে মেডিসিনের বই থাকতে হবে, তার উপরে সার্জারির বই থাকতে হবে। কখনোই এটা এই সিরিয়াল উল্টাপাল্টা হওয়া যাবে না, সবসময় আমাকে এইভাবেই গোছাইতে হবে। যদি কখনো এরকম উল্টাপাল্টা হয়ে থাকে তাহলে দেখা যায় যে আমি অশান্তিতে পড়ে আছি, যতক্ষণ পর্যন্ত আমি এটা না গোছাবো, ওইভাবেই ঠিক করে না রাখবো, ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না। হ্যাঁ, তো এটাও হচ্ছে গিয়ে হইতে পারে। তখন এরকম কি হয়, এরকম যদি কারো অবসেশন থাকে, সে বারবার এই যে অর্ডারিং এবং অ্যারেঞ্জিং থিং, একই জিনিস বারবার গোছাবে, গুছিয়ে রাখার চেষ্টা, প্রবণতা থাকবে। এরপরে যেটা থাকে যে রিলিজিয়াস অবসেশন। রিলিজিয়াস অবসেশন এটাকে আমরা আরেকটা ভাষায় বলি ব্লাসফেমাস থট। এটা কি হয় যে ধর্মের নামে বা সৃষ্টিকর্তার নামে বা তার নবীর নামে বা ধর্মীয় কোনো গুরু যারা থাকে তাদের নামে বাজে চলে আসে। হ্যাঁ? যে বুঝে যে এই চিন্তাটা একেবারেই অমূলক, এই চিন্তা করা অন্যায়, এই চিন্তা করা পাপ, এই চিন্তা করা যাবে না, বা এখানে আসলে এই ধরনের যে বাজে চিন্তা তার মাথায় আসছে, এই চিন্তাগুলো আসলে একেবারেই অযৌক্তিক, কিন্তু তারপরেও সে তার মাথা থেকে এই চিন্তা কোনো অবস্থায় সরাতে পারবে না। এটার কারণে কি হয়, সে চিন্তা সরাতে পারছে না, এখন সৃষ্টিকর্তার নামে তার মাথায় বাজে চিন্তা আসছে, সে বুঝতে, সে ভেবে নিচ্ছে যে তার হচ্ছে গিয়ে এটার কারণে তার অনেক পাপ হচ্ছে, সৃষ্টিকর্তা তার উপরে নারাজ হচ্ছেন, কিন্তু সে কোনোভাবেই এই চিন্তা মাথা থেকে সরাতে পারছে না। এটাকে আমরা বলি ব্লাসফেমাস থট বা রিলিজিয়াস অবসেশন। তখন সে কি করে, এই ধরনের অবসেশন হলে এই কম্পালশনের মধ্যে সে বারবার এই যে রিলিজিয়াস যে রাইচুয়াল এন্ড এক্সেসিভ পেইন, দেখা যাবে সে বারবার নামাজ পড়ছে, সারাদিন ধরে তওবা করছে। হ্যাঁ, রোগী অনেক সময় অ্যাটেন্ডেন্ট আমাদের কাছে নিয়ে আসে যে কি হয়েছে, যে আমার ছেলে তো পাগল হয়ে গেছে বা আমার মেয়ে তো পাগল হয়ে গেছে। কি পাগল হয়েছে? বলে সারাদিনে সে 100 বার করে নামাজ পড়ে আর সারাদিন সে তসবিহ হাতে নিয়ে সারাদিন হলো তসবিহ জপ করছে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে তার বোধহয় রিলিজিয়াস অ্যাক্টিভিটিস অনেকভাবে বেড়ে গেছে, যেটি আমরা অনেক সময় বাইপোলার মুড ডিসঅর্ডারে পড়েছিলাম, ম্যানিক সুইং এর, যে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস বেড়ে যায়, দেখে কিন্তু এরকম মনে হতে পারে। বাট যদি আমরা পেশেন্টকে জিজ্ঞাসা করি যে আপনি কেন এই কাজটি করেন, তাহলে সে অনেকবার জিজ্ঞাসা করার পরে হয়তো বলবে যে আমার আল্লাহর নামে খুব খারাপ কথা মনে হচ্ছে, আল্লাহ আমাকে গুনাহ দিবে, এই জন্য আমি বারবার তওবা করছি। এটা হচ্ছে রিলিজিয়াস অবসেশন। এরপরে সুপারস্টিসিয়াস অবসেশন বা আরেকটা আমরা এটা বলি যে রাইচুয়াল। হ্যাঁ, এরকম রাইচুয়াল থাকতে পারে কি কি, যেমন সুপারস্টিসিয়াস রাইচুয়াল, রিপিটিং দ্য অ্যাক্টিভিটিস ইন সার্টেন নাম্বার অফ টাইম, যে কথাটি একটু আগে আমরা ওয়াশিং রাইচুয়ালস এর ক্ষেত্রে বলেছিলাম, যে ঘর থেকে বের হওয়ার সময় আমাকে ডান পাটা আগে দিতে হবে এবং ডান পাটা 2 বার ফেলতে হবে, তা না হলে আমার ঘর থেকে বের হওয়াটা অশুভ হয়ে যাবে। সে এই জন্য বারবার এইটাই করবে। সে বুঝবে যে আসলে এটার পেছনে কোনো লজিক নেই,
এই যে ঘর থেকে বের হওয়ার সময় আমাকে ডান পায়ে ফেলতে হবে এবং দুইবারই ফেলতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তারপরেও সে এইটা কোনোভাবেই মেনে নিতে পারবে না। তারপরে ধরো কোনো একটা জামা একবার পরার পরে সে আবার পরবে না, তাকে আবার করতে হবে, এভাবে 3 বার করতে হবে। 3 বার না করলে তার কাছে মনে হবে যে এই জামা পরাটা বোধহয় ঠিক হলো না। তারপরে যে কোনো জিনিস ধরো গিয়ে সে হয়তো কোনো খাবার খাবে, তাহলে খাবারটা তাকে একটা বিজোড় সংখ্যায় সবসময় মুখে নিতে হবে, হয় 9 বার মুখে নিতে হবে, নাহলে 11 বার মুখে নিতে হবে, নাহলে 13 বার মুখে নিতে হবে, কখনো 12 বার বা 14 বার লোকমা নেওয়া যাবে না, কারণ তাহলে তার ক্ষতি হবে। সেইটা বুঝে যে এটার পেছনে আসলে কোনো লজিক নেই, কিন্তু তাকে এই গুণে গুণে এই বিজোড় সংখ্যক বাড়ি তাকে এই কাজটা করতে হবে। এগুলো হচ্ছে রাইচুয়ালস। তো তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা আসলে জানলাম যে অবসেশনের থিমগুলো, তাহলে থিমগুলো আমরা আরেকবার একটু বলি যে ফিয়ার অফ কন্টামিনেশন, প্যাথোলজিক্যাল ডাউট, আর হচ্ছে সেক্সুয়াল অর ভায়োলেন্স, এরপরে ফিয়ার অফ কজিং হার্ম, আর নিড ফর সিমেট্রি অর এক্সাক্টনেস, এটা আরেকটা নাম হলো অর্ডারলিনেস, রিলিজিয়াস অবসেশন অর ব্লাসফেমাস থট, আরেকটা হলো সুপারস্টিশিয়াস অবসেশন বা রাইচুয়ালিস্টিক বিহেভিয়ার। আচ্ছা, ICD-10 ইন্টারন্যাশনাল কোড অফ ডিজিজে এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটাকে F42 এই কোডে কোডিং করা হয়েছে, F42। এখন এই যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এই রিলেটেড আরো কিছু সাইকিয়াট্রিক প্রবলেম মানুষের হতে পারে, যেমন বডি ডিসমরফিক ডিসঅর্ডার একটা। এখানে কি হয়, এখানে পেশেন্টের চিন্তা হবে যে বডি ডিসমরফিক, সে বারবার আয়নার সামনে দাঁড়াবে এবং চিন্তা করবে যে আমার ডান চোখটা বাম চোখের চেয়ে মনে হয় বড়। সে সারাদিন ধরে আয়নার সামনে দাঁড়িয়ে শুধু এই চিন্তাই করে। ডাক্তারের কাছে আসবে, এসে বলবে যে আমার ডান চোখটা বাম চোখের চেয়ে বড়, অথচ হয়তো বা দেখা যাবে ঠিকই আছে, কিন্তু তারপরেও সে বলবে যে না, আমার আসলে এটা একটা প্রবলেম। আয়নার সামনে দাঁড়িয়ে সে অনেক সময় দেখবে যে 2 হাতের মধ্যে বলবে যে না, আমার একটা হাত একটু বড়, একটা হাত একটু ছোট। বা অনেক সময় দাঁড়িয়ে বলবে যে না, আমার নাকটা বোধহয় ঠিক নয়, আমার নাকটা আসলে এরকম হওয়ার কথা না, মানুষের নাক আসলে এরকম হয় না। তো এটা হচ্ছে গিয়ে বডি ডিসমরফিক ডিসঅর্ডার। আরেকটা ডিসঅর্ডার থাকে অবসেসিভ কম্পালসিভ রিলেটেড এর মধ্যে, সেটা হচ্ছে হোর্ডিং ডিসঅর্ডার। হোর্ডিং কথার মানে হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস যার আসলে কোনো ভ্যালু নেই, এই ধরনের একটা ভ্যালুলেস জিনিসকে সে সবসময় সংগ্রহ করার চেষ্টা করে। এই সাধারণত হোর্ডিং ডিসঅর্ডারের পেশেন্ট যারা, তাদের বাড়িতে যদি গিয়ে দেখবা যে পুরো বাড়ি একেবারে অপ্রয়োজনীয় যত ধরনের জিনিসপত্র আছে সবকিছু দিয়ে ভর্তি। সে কোনো জিনিস ফেলতে পারে না, কোনো জিনিস তার অপ্রয়োজনীয় কোনো জিনিস সে ফেলবে না। সে বাজার থেকে একটা কিছু কিনে নিয়ে এসেছে, তার একটা প্যাকেট ছিল যে প্যাকেটটার আসলে কোনো প্রয়োজন নেই, বা জিনিসটা হয়তো বা একসময় ব্যবহার করতে করতে নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও সেই জিনিসটাও ফেলে না, ওই যে প্যাকেটটা ছিল সেটাও ফেলে না। এটাও হতে পারে। আবার অনেক সময় অনেক পেশেন্ট থাকে যারা দেখা যায় যে মনে করো যে রাস্তা দিয়ে যাচ্ছে, কোথাও একটা পলিথিনের ব্যাগ থাকলো, সে পলিথিনের ব্যাগ সে নিয়ে আসবে না, এটা আমার কোনো কাজে লাগবে। সে যেখানেই যে কোনো পলিথিনের ব্যাগ পা, সেটা সে নিয়ে আসবে না, এই পলিথিনটা আমার কাজে লাগবে। অনেকের হতে পারে যে রাস্তায় যে কোনো জিনিস যদি পড়ে থাকে, যেমন কোনো একটা যদি কাগজের কোনো জিনিস থাকে, সেটা সে নিয়ে আসবে না, এই কাগজটা আমার পরে কাজে লাগবে। যদিও আসলে এর কোনো ভ্যালু নেই, এই কাগজটা তার আসলে কোনো প্রয়োজন নেই, পলিথিন ব্যাগটা তার কোনো প্রয়োজন নেই, কিন্তু তারপরেও সে এটাকে একটা সংগ্রহ করে রাখার টেন্ডেন্সি তার ভিতরে থাকবে। কেন থাকবে? তার কাছে মনে হচ্ছে যে এটা তার কোনো কাজে লাগবে, অথচ এই জিনিসটা একেবারেই অকেজো, এই জিনিসটার কোনো প্রয়োজন নেই, এটা ধরে রাখার চেষ্টা করতে পারে। এরপরের যে জিনিসটা সেটা হচ্ছে ট্রাইকোটিলোম্যানিয়া। এই পেশেন্টটা হয়তো বা তোমরা দেখেছো অনেকে, অনেক পেশেন্ট আছে নিজের মাথার চুল ছিঁড়বে। হ্যাঁ, হয়তো বসে থাকে, বসে থেকে মাথার একটা করে চুল তোলে, একটা করে চুল ধরে, একটা করে ধরে এভাবে টান দিয়ে ছিঁড়ে ফেলে। এইভাবে ছিঁড়তে ছিঁড়তে দেখা যায় যে পেশেন্টগুলো যখন আমাদের কাছে আসে, তখন মাথার এইখানে হয়তোবা কোনো চুল নেই, আবার এই জায়গায় হয়তো চুল চুল নেই, এই জায়গায় হয়তো চুল নেই, হয়তো জায়গায় জায়গায় তোমার কাছে দেখে মনে হবে যে জায়গায় জায়গায় বোধহয় তার চুলকেও কেটে দিয়েছে বা চেঁচে ফেলেছে, আসলে কিন্তু তা না, সে নিজে নিজে তার মাথার এরকম চুল ছেড়ে। এটা হচ্ছে ট্রাইকোটিলোম্যানিয়া। আরেকটা খুব ডিসঅর্ডার, খুবই ভয়াবহ, সেটা হচ্ছে এক্সফোলিয়েশন ডিসঅর্ডার। কি হয়? এটা হলো স্কিন প্রিক করে। বসে থাকলে তার কাছে মনে হয় যে হাতের এই চামড়াটা টেনে টেনে তুলবে, সে একদম নিজের চামড়া নিজে তুলে, হাতে ক্ষত হয়ে গেছে, সেই ক্ষতর মধ্যে থেকে সে চামড়া তুলবে, আরেক জায়গায় চামড়া তুলবে, তার শরীরে দেখা যাবে হাতে পায়ে বিভিন্ন জায়গায় এরকম ক্ষত হয়ে আছে। কিভাবে ক্ষত হলো? সে নিজে নিজে তার চামড়া এভাবে টেনে তোলে। এটা হচ্ছে এক্সফোলিয়েশন ডিসঅর্ডার।
এছাড়া সাবস্টেন্স ইনডিউসড হতে পারে, যারা নেশা করে তাদের অনেক সময় বিভিন্ন ধরনের সাইকিয়াট্রিক প্রবলেম হয়, সেখান থেকে ওসিডি হতে পারে, আর কিছু নন স্পেসিফাইড। তো এখানে সাধারণত আমরা যে জিনিসগুলো বেশি দেখতে পারি আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায়, সেটা হচ্ছে কি যে বডি ডিসমরফিলোম্যানিয়া, এই দুটো একটু বেশি পাওয়া যায়। এক্সক্লুডেশন ডিসঅর্ডার আর হোর্ডিং ডিসঅর্ডার এগুলো পাওয়া যায়, কিন্তু খানিকটা কম আমরা বাস্তবে যেটা আসলে দেখি। যে কথাটি আমরা বলছিলাম যে 2 to 3% জেনারেল পপুলেশনের এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হতে পারে, এবং 2 to 3% যদি হয় তাহলেও দেখা যাবে যে বাংলাদেশে প্রায় 32 থেকে 48 লাখ মানুষ তারা কিন্তু এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভুগছে। কাজে 2 to 3% যদি সংখ্যায় খুব কমও মনে হয়, কিন্তু 32 থেকে 48 লাখ যদি আমি বলি তাহলে কিন্তু এই সংখ্যাটা অনেক। And obsessive compulsive disorder বা OCD, this is the 10th leading cause of disability among all the medical condition। হ্যাঁ, পেশেন্টের আমরা একটু আগে পড়েছিলাম যে অনেক পেশেন্ট থাকে যাদের কোনো ইনসাইট থাকে না, বা ইনসাইট থাকলেও নিজেকে যেহেতু অবসেশন আছে, নিজেকে সে তার এই কম্পালসিভ অ্যাক্ট থেকে দূরে রাখতে পারে না, যে কারণে হয় কি তার এই যে ডেইলি যে অ্যাক্টিভিটিস গুলো এগুলোতে সে ধীরে ধীরে ডিজেবল হয়ে পড়ে, তার অফিসের পারফরমেন্স নষ্ট হয়ে যায়, তার পড়ালেখা নষ্ট হয়ে যায়। এমনকি স্বাভাবিক যে একটা মানুষের জীবনযাত্রা, একটা মানুষ যে ঘরে বসে থাকবে, এই বসে থাকাটাও তার জন্য অনেক সময় কষ্টকর হয়ে যায়। সো দিস ইজ দ্য 10th লিডিং কজ অফ ডিসএবিলিটি এবং অল দ্য মেডিকেল কন্ডিশন। শুধুমাত্র সাইকিয়াট্রিক মেডিকেল কন্ডিশনের মধ্যে, সাইকিয়াট্রিক কন্ডিশনের মধ্যে না, এবং অল দ্য মেডিকেল কন্ডিশন। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। সো আমরা যদি নিউরোবায়োলজি চিন্তা করি, প্যাথোফিজিওলজি যদি আমরা চিন্তা করি, why it happens, it's actually unknown why it is happens, but there is an increased volume of basal ganglia structure, and such as the caudate nucleus and thalamus, and decreased volume of cortical structures such as anterior cingulate or orbitofrontal cortex। তাহলে যে caudate nucleus এবং thalamus এগুলোর ভলিউম সাধারণত বেড়ে যায় যারা ওসিডির পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রে। কেন বাড়ে, কিভাবে বাড়ে, এই প্যাথোলজিটা এখনো পর্যন্ত আননোন। এটা ফাংশনাল এমআরআই করে আমরা যেটুকু জানতে পারি সেটা হলো এই caudate nucleus এবং thalamusের ভলিউম বাড়ে, এবং অ্যান্টেরিয়র সিঙ্গুলেট এবং অরবিটোফ্রন্টাল যে কর্টেক্স আমাদের থাকে সেই কর্টেক্সের ভলিউমটা কমে যায়। And OCD may be linked with the dysfunction of corticostriata thalamic loop, যেহেতু এই জায়গায় এই কর্টিকল তোমার অরবিটোফ্রন্টাল কর্টেক্স এবং ফ্রন্টাল কর্টেক্সের কিছু ভলিউম কমে যাচ্ছে এবং থ্যালামাস এবং caudate নিউক্লিয়াসের ভলিউম বেড়ে যায়, সেখান থেকে আসলে ধারণা করা হয় যে মে বি লিঙ্ক উইথ দ্য ডিসফাংশন অফ কর্টিকোস্ট্রাটাল থ্যালামিক লুপ and increased glutamate signaling in the prefrontal cortex। গ্লুটামেট একটা নিউরোট্রান্সমিটার, তোমরা জানো যে গ্লুটামেটের অ্যাক্টিভিটিস যদি প্রিফ্রন্টাল কর্টেক্সে বাড়ে সেটার কারণেও অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হতে পারে। গ্লুটামেটের যদি সিগন্যালিং বাড়ে বা গ্লুটামেটের যদি অ্যাক্টিভিটিস বাড়ে তাহলে যে কাজটি হবে থ্যালামিক ডিসইনহিবিশন হবে, তো পজিটিভ ফিডব্যাক লুপ টু দ্য কর্টেক্স এবং রিপিটেড থট অ্যান্ড বিহেভিয়ার হতে থাকবে। এটা হচ্ছে মোটামুটি একটা হাইপোথিসিস। এখানে এই যে লুপটা দেখিয়েছে, দেখো যে অরবিটোফ্রন্টাল কর্টেক্স, তারপরে এটা হচ্ছে স্ট্রাটাম এবং থ্যালামাস, এর ভেতরের যে লুপটা, এই লুপের ডিসফাংশন হয় বলেই ধারণা করা হচ্ছে। আর ইফেক্ট অফ সেরোটোনিন ইজ নট ইয়েট কনফার্ম, কেননা আমরা এই যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের যে ম্যানেজমেন্টে আমরা যখন করবো তখন আমরা বলবো যে আমরা সাধারণত এসএসআরআই গুলো, যেটা সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর ব্যবহার করি, বাট সেরোটোনিন আসলে কিভাবে কাজ করে বা সেরোটোনিনের আদৌ কোনো রোল আছে কিনা সেটা এখন পর্যন্ত প্রমাণিত না। And the risk of OCD in first degree relative is increased approximately 4-fold compared to the general population। ফার্স্ট ডিগ্রি রিলেশনের মধ্যে আমরা যেটি পড়েছি যে 2 to 3% জেনারেল পপুলেশনে থাকে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, কিন্তু যদি কোনো একজন পেশেন্টের থাকে তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, যেমন তার ছেলে মেয়ে হতে পারে, তার ভাই বোন হতে পারে, তাদের ভিতরে এই পার্সেন্টেজটা কিন্তু প্রায় 4-fold, অর্থাৎ প্রায় 8 থেকে 12%। আর molecular genetic studies have found a number of association between OCD and various genes, especially there is an evidence for involvement of COMT gene। অর্থাৎ জেনেটিক কিছু ইনফ্লুয়েন্স অফ ওসিডির জন্য আছে, এটা মোটামুটিভাবে প্রমাণিত। এখন ট্রিটমেন্ট আমরা কি করব?
অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ট্রিটমেন্টের প্রথম যে কথাটি সেটা হচ্ছে আমাকে এসএসআরআই অথবা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট অথবা এসএনআরআই আমরা ব্যবহার করতে পারি। এসএসআরআইটা কি আমরা বলেছি সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। তার ভিতরে এই সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরের ভিতরে যদি একটা নাম বলতে হয় তাহলে আমরা বলবো যে ফ্লুঅক্সেটিন। ফ্লুঅক্সেটিন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ট্রিটমেন্টে খুব ভালো কাজ করে। তবে সার্ট্রালিন, এসিটালোপ্রাম এগুলো আমরা ইউজ করি অনেক সময়। আর ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের ভিতরে একটা নাম বলতেই হবে, সেটা হচ্ছে ক্লোমিপ্রামিন। অন্য কোনো ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট কিন্তু ওসিডিতে খুব একটা ইফেক্টিভ না, শুধুমাত্র ক্লোমিপ্রামিনটা ইফেক্টিভ। এছাড়া আমরা এসএনআরআই যেটা হচ্ছে সেরোটোনিন নরএপিনেফ্রিন রিঅ্যাপটেক ইনহিবিটর, এসএনআরআই এর মধ্যে ফ্লুভোক্সামিনটা আমরা ব্যবহার করি এবং খুব ভালো কাজ করে ফ্লুভোক্সামিন। তাহলে এসএসআরআই এর ভিতরে ফ্লুঅক্সেটিনের ডোজ সাধারণত এখানে 20 মিলিগ্রাম থেকে 60 মিলিগ্রাম বা 80 মিলিগ্রাম লাগে। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের ভিতরে শুধুমাত্র ক্লোমিপ্রামিন, এটা হচ্ছে কি 75 মিলিগ্রাম থেকে প্রায় 125 মিলিগ্রাম। আর হলো এসএনআরআই, এসএনআরআই এর মধ্যে ফ্লুভোক্সামিনটা আমরা ইউজ করি, এটা হলো 50 থেকে 300 মিলিগ্রাম পর্যন্ত ইউজ করা যায়। আচ্ছা, আর এর সাথে ওসিডিতে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টটা খুব জরুরি। নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের ভেতরে যে জিনিসটা লাগে সেটা হলো ইআরপি। আমরা গতদিনে মনে হয় একটু বলেছিলাম ইআরপি, এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন থেরাপি। এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন অনেক সময় যে বিষয়টি নিয়ে, যেমন এই যে কোনো একটা পেশেন্টের মনে হচ্ছে যে আমি ময়লা দেখলেই তার মনে হচ্ছে যে ময়লাটা বোধহয় আমার গায়ে লেগে যাচ্ছে বা ময়লা আমার হাতে লেগে যাচ্ছে, তখন আমরা তাকে গ্রেডেড এক্সপোজার করি ময়লায়। খুব ধীরে ধীরে ময়লার মধ্যে তাকে এক্সপোজ করতে হয়। হ্যাঁ, প্রথম অবস্থায় হয়তো বা আমরা বলবো যে আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন যে দূরে একটা ময়লার স্তূপ আছে। এইটা চিন্তা করলেই দেখা যাবে যে পেশেন্টের অনেক অ্যাংজাইটি হবে। এইরকম অ্যাংজাইটি যখন হবে তখন আমরা পেশেন্টকে রিল্যাক্সেশন করাবো বা তাকে অন্য কিছু আবার বা ওই দিনের ভিতরে ওই দিনের মতো সেশন ওইখানে শেষ করবো। তারপরে যখন সে কুল ডাউন হবে তারপরের দিনে তাকে আবার ওইভাবে চিন্তা করতে বলবো। এইভাবে একসময় চিন্তা করতে করতে যখন দেখা যাবে যে সে 5 মিনিট বা 10 মিনিট উইদাউট এনি রিজন সে চিন্তা করতে পারছে, তখন হচ্ছে গিয়ে আমরা তাকে বলবো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার আর কোনো সমস্যা নেই, এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে 5 মিনিট বা 10 মিনিট চিন্তা করার পরেও যখন দেখা যাবে যে না আমি 5 মিনিট 10 মিনিট চিন্তা করার পরেও যখন দেখা যাবে যে না তার কোনো সমস্যা হচ্ছে না, তখন এবার বলবো যে আপনি চোখ খুলে দূর থেকে ময়লা দেখেন। তারপরেও যখন তার কোনো সমস্যা হবে না তখন আমরা তাকে ময়লার আর একটু কাছে নিয়ে যাব। তারপরেও যখন তার কোনো সমস্যা হবে না তখন তাকে ময়লা একসময় হাত দিয়ে ধরিয়ে দিব। এইভাবে খুব ধীরে ধীরে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন, অর্থাৎ খুব ধীরে ধীরে আমরা তাকে এক্সপোজ করব এবং ধীরে ধীরে তার এই যে রেসপন্সটা এটাকে আমরা প্রিভেন্ট করব। আচ্ছা, এছাড়া যেটা হতে পারে সেটা হচ্ছে কগনিটিভ, আরেকটা জিনিস আমরা দিই এর সাথে, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এই নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট গুলো আমরা সাধারণত ওসিডিতে ব্যবহার করি। আর যদি প্রগনোসিস চিন্তা করি তাহলে 2/3 অফ দ্য কেসেস ইমপ্রুভ বাই দ্য এন্ড অফ 1 ইয়ার অফ দ্য ট্রিটমেন্ট। 1 বছর ট্রিটমেন্ট করলে দেখা যাবে যে 2/3 কেসেই ইমপ্রুভ করে ফেলে। বাকি 1/3 এর মধ্যে অর্ধেকটা থাকবে যারা হাফ অফ দেম হ্যাভ ফ্লাকচুয়েটিং কোর্স, কখনো অসুখের পরিমাণ বাড়বে কখনো অসুখের পরিমাণ কমবে, এন্ড আদার হাফ বিকাম ক্রনিক কেসেস। এবং এই যে বাকি যে 1/3 যাদের ক্ষেত্রে কখনো বাড়ে কখনো কমে এবং ক্রনিক কেস হয়ে যায়, তাদের ক্ষেত্রে যেটি লাগে সেটি হচ্ছে একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন পড়বে। আর ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর কি কি? ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টরের ভিতরে যেটা একটা হচ্ছে যে পার্সোনালিটি ডিসঅর্ডার যদি থাকে এবং অনসেট যদি চাইল্ডহুডে হয়, যদি খুব ছোট বয়সে 18 বছরের আগে যদি ওসিডির অনসেট হয় তাহলে তার প্রগনোসিস খারাপ হতে পারে। এবং সাধারণত মেল জেন্ডারের প্রগনোসিস খারাপ হয়। আর টিক রিলেটেড ফর্ম অফ ওসিডি যদি থাকে, টিক ডিসঅর্ডারটা আমরা এখানে আলোচনা করিনি, পরে আলোচনা করব। যদি এরকম কোনো টিক ডিসঅর্ডার থাকে তাহলে ওসিডির প্রগনোসিস খারাপ হতে পারে। তো তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা ওসিডি। আশা করি তোমাদের কিছু কাজে লাগবে। এখান থেকে পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসতে পারে সেটা হচ্ছে অবসেশন এবং কম্পালশনের ডেফিনেশনটা আসতে পারে। তারপরে এমসিকিউ এ ওসিডির কিছু ফিচার যেমন অবসেশন এবং কম্পালশন এটার ফিচার আসতে পারে। ওসিডির ফর্ম কি কি বা থিম কি কি এগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। তো নেক্সট দিনে আমরা
ইটিং ডিসঅর্ডার নিয়ে কথা বলবো। হ্যাঁ, ইটিং ডিসঅর্ডার, স্লিপিং হবে না, শুধুমাত্র আমরা ইটিং ডিসঅর্ডার নিয়ে নেক্সট দিনে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।